আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে বিভিন্ন স্থানে গণজামায়াত, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। দাবি হচ্ছে একটাই, এই গণহত্যাকারী যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল ধরনের যে অপরাধ সেগুলোকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। কুমিল্লার তিতাসে কমিটি গঠন নিয়ে বিএনপিতে কোন্দল, স্বজনপ্রীতি সহ আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ, ঘটছে সংঘাত সহিংসতা। চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বিপর্যস্ত জীবনযাত্রা। রাজশাহীতে প্রতি বছরই বাড়ছে গরমের তীব্রতা। আমাদের রাজশাহীতে আসলে এই যাতে গাছপালা কম, এই জন্য গরম, প্রচন্ড গরম পড়তেছে। গরম সহ্য করা পারতেছি না, প্রচুর পরিমাণ গরম। বৃষ্টিপাত যদি দেরিতে আসে, মৌসুমি বায়ু দেরিতে আসে, তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে। পূর্বাঞ্চল রেলপথে ২ জেলায় ৪ ট্রেন দুর্ঘটনা, এখনও উদ্ধার হয়নি ফরিদপুরের ভাঙায় লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস। যখন ঘটনা ঘটে তখন এটা বদলে দেয়, ক্লিপ বদলে দেয়, ওই কোন হান্দা ফাটছে, কোন হান্দা কি করছে। মাস আগে এমনটা হয়েছে, আসলে এটা খতিয়ে দেখা দরকার। অল্পের জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। নাটোরের বড়াইগ্রামে স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, সই জালিয়াতি করে গায়েবী বোর্ড গঠন, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। বিরতিহীন সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি, সাথে শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণজামায়াত কর্মসূচি চলছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে গণজামায়াত করে ছাত্র জনতা, তাতে অংশ নেয় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, জুলাই ঐক্য সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সংগঠিত অপরাধ তুলে ধরতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র জারির তাগিদ দেন তারা। দাবি হচ্ছে একটাই, এই গণহত্যাকারী যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সকল ধরনের যে অপরাধ সেগুলোকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এবং তৃতীয় দাবি, যেটা হচ্ছে আমাদের প্রধান দাবি বলা যায়, সেটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে। একই দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও নানা ষড়যন্ত্র করছে। পরে বিক্ষোভ মিছিল হয়। ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয় তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে আরো খবর জানাতে সিলেট এবং খুলনা থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন। যাচ্ছে সিলেটে সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। নাবিল, গণজামায়াত কর্মসূচি থেকে কি কি দাবি জানানো হচ্ছে, বিস্তারিত আমাদের জানাবেন। কলিব, দুপুর ৩টার পর থেকেই মূলত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে সড়কটিকে রয়েছে সেই সড়কটির এক পাশ বন্ধ করে বিক্ষুব্ধ যারা ছাত্র জনতা তারা তাদের মতো করে আসলে কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে আসলে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বিরতি দেওয়া হচ্ছে।
এখানে আসলে মূলত তারা আসলে নামাজ আদায় করবেন এবং পরবর্তীতে আবারও তাদের যে দাবিতে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এবং পাশাপাশি তাদের জুলাই যে ঘোষণাপত্র সেটি যাতে বাস্তবায়ন করা হয় সেই দাবিতে মূলত তাদের এই যে আজকের যে গণজমায়েত সেই গণজমায়েতের কর্মসূচি তারা পালন করছেন। এবং এখানকার যারা আসলে আন্দোলনকারীরা আছেন তারা যেটি বলছেন যে এই গণহত্যার পর আওয়ামী লীগ আর কোনোভাবেই এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না, সেই কথাই সেই দাবি তারা তুলছেন এবং সেজন্য তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে আসলে দাবি তারা জানাচ্ছেন সেই দাবির পক্ষে যাতে রোডম্যাপ এই অন্তর্বর্তীকালীন সরকার দেয় সেই কথা সেই দাবিটি তারা জানাচ্ছেন। এবং যে থেকে আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগ বিরোধী বা যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো এখান থেকে দিচ্ছে এবং কিছুক্ষণ আগে এখানে কিছুটা একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন আওয়ামী লীগ সন্দেহী একজনকে আসলে এখানে গণধুলাই দিয়ে পরে তার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আমরা দেখছি যে যারা এখানে এসেছেন তাদের মধ্যে এনসিপির সদস্যরা রয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা রয়েছেন, জমিয়ত ইসলামী সদস্যরা রয়েছেন, খেলাফত মজলিসের সদস্যরা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন আসলে রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে দাবি সেই দাবিতেই মূলত তারা এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা একটাই দাবি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে আওয়ামী লীগের কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল। সিলেট থেকে সিলেটের খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল হোসেন। যাব খুলনার খবর জানতে, সেখান থেকে সহকর্মী প্রবীর বিশ্বাস যোগ দিয়েছেন। এর মধ্যে প্রবীর, গণজামায়াত কর্মসূচির কি অবস্থা, আন্দোলনকারীরা কি বলছেন, একটু বিস্তারিত যদি তুলে ধরতেন। কলি বিকাল 4টা থেকেই যে নগরীর শিববাড়ি মোড়টি রয়েছে সেই শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। মূলত জুলাই ঐক্য মঞ্চের আয়োজনে আজকের এই সমাবেশে যোগ দিয়েছে খুলনায় যে সমস্ত সমমনা দলগুলো রয়েছে তারা সকালেই, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ যে 3 দফা দাবিটি রয়েছে সেই দাবির প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছে। শুধু তাই নয়, তাদের দাবিটা এমন তারা বলেছে যে এটি যত সময় পর্যন্ত ঘোষণা না আসবে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তত সময় না পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে। এবং শিববাড়ির যে মোড়টি রয়েছে গতকালও কিন্তু এখানে আন্দোলন করেছিল বিভিন্ন শিক্ষার্থীরা, একই সঙ্গে নগরীতে মিছিল হয়েছে। গতকাল রাতে কিন্তু যে আওয়ামী লীগের অফিসটি রয়েছে সেই অফিসের সামনেও একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র জনতা। তারই ধারাবাহিকতা আজকে 4টা থেকে কিন্তু তারা আবার শিববাড়ি মোড়ের এই জায়গাটিতে তারা এসে জড়ো হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে এবং ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব সংগঠনগুলোই সন্ত্রাসী সংগঠন এবং যারা বিগত 16 বছরে হত্যা, গুম সবই করেছে তারা। শুধু তাই নয়, এই দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এবং সর্বশেষ জুলাই আগস্টে যারা আন্দোলনকারী ছিল নির্বিচারে তাদের উপর গুলি বর্ষণ করেছে এবং এর ফলে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে বলে তারা দাবি করেছে। এবং সেই দাবির প্রেক্ষিতে সময়ের দাবি এটি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যত দ্রুত সময়ের মধ্যে এটি নিষিদ্ধের ঘোষণা আছে তত দ্রুত তারা এই আন্দোলন থেকে উঠে যাবে। এবং তারা আগেই বলেছি আপনাকে, অর্থাৎ এই ঘোষণা যত সময় পর্যন্ত তাদের কাছে না আসবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর। কুমিল্লার তিতাসে বাড়ছে বিএনপির কোন্দল, বেশ কয়েকটি সংঘাত হয়েছে। কমিটি গঠনে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে বঞ্চিতরা। তাদের অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পাচ্ছে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হচ্ছে স্বজনপ্রীতিও। তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে বিএনপির পদ প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের সভা চলছিল গেল 28 এপ্রিল। হঠাৎ ছড়িয়ে পড়ে উত্তেজনা, চলে হামলা, রূপ নেয় সংঘর্ষে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৌদি প্রবাসী মাজিদুল ইসলাম মন্টু, তার বিরুদ্ধে সদস্য সচিব আবুল কাশেমের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ তুলেছে আরেক পক্ষ। অভিযোগ, সেই কমিটিতে ঠাঁই পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মন্টুর পরিবারের লোকজন। কি ফ্যামিলির মধ্যে এই কমিটিগুলো দিচ্ছে আসলে তো এইভাবে
বিএনপির গঠনের অভিযোগ তুলেছে আরেক পক্ষ। অভিযোগ সেই কমিটিতে ঠাঁই পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মন্টুর পরিবারের লোকজন। কি ফ্যামিলির মধ্যে এই কমিটিগুলো গেছে আসলে তো এইভাবে বিএনপির কোনো সফল হবে না। গুন্ডা ফান্ডা দিয়ে আমাদেরকে মাইরও খাওয়াইছে, খাওয়ার পরও আমরা 17 বছর দল ছাড়ি নাই এবং আমরা 8টি ভাইয়ের মাধ্যমে মারফেটেতে বইয়ে বিএনপি করতেছি। আমার সাইন জাল করে আব্দুর রহমানের পরিবর্তে গিয়াসউদ্দিন মন্টু মিয়ার খালুকে সাংগঠনিক দেওয়া হয়। তারা বলছে আমার 2 নম্বর ওয়ার্ডটার মধ্যে 3টা আমুলি গেলু আছে। 17 বছর পরে আমার এতন একটা ইউনিয়ন 32,000 ভোট, 3.5 আমার ইউনিয়নটা বড়, তেমন 3-4টা লোক আসতে পারোই। কোনো লোক বলতে যে এটা আমুলিক, এটা সমস্যা, আমি আপনাকে লোক একমত, যে কোনো মুহূর্তে বার্তা দিবেন, আমার কোনো আভিত্য নাই। তার আগে 27 এপ্রিল একই উপজেলার নারান্দিয়া ও 25 এপ্রিল কলাকান্দি ইউনিয়নে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এসব ঘটনায় আহত হয় অন্তত 25 নেতাকর্মী। উপজেলার 9টি ইউনিয়নে বাড়ছে এমন বিভক্তি সংঘাত। বিএনপির নেতারা যা করতেছে দলের অমঙ্গল ছাড়া কোনো মঙ্গল দেখি না। আগে যত টেগে নিয়ে আছে সব ডিবাদ দেওয়া, নতুন নতুন ঢুকতে আছে। ওনার পকেট কমিটি ওনার মন মতো এই কমিটিগুলো করে রাখছে। আমরা এই বিষয়গুলো থানা কমিটিকে বারবার অবগত করছি, থানা কমিটি আমাদেরকে তেমন একটা পাত্তা দেয় না। দলের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি গঠনের সুযোগ নেই বলছেন উপজেলা বিএনপির সিনিয়র এই নেতা। যে শালম সরকার এত বছর নির্যাতিত এই এলাকাটা করে গেছে, রাজত্ব করে গেছে, এই জন্য চাঁদা, এই জন্য বাইন্দা টেন্দা, যেই অফিসটার মধ্যে মাঝে ছিল মন্টু আবার অফিস। এই হইলে আমরা যারা দীর্ঘদিন এই মামলা হামলা খাইয়া বাড়ি হারা হয়েছি, বউ হারা হয়েছি, ছেলে মেয়ে দেখতে পারেন নাই, আমরা বল কোথায় যাও না। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সূর্যের প্রখরতায় হাঁসফাঁস জনজীবন, তীব্র গরমে পুড়ছে পুরো দেশ। টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 22 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর এবং ঢাকা সহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁই করছে। কোনো কিছুতেই মিলছে না স্বস্তি। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও বের হচ্ছে না কেউ। তবে নিস্তার নেই খেটে খাওয়া মানুষের। পেটের তাগিদে দাবদাহের মধ্যেই তাদেরকে কাজে যেতে হচ্ছে। রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী 72 ঘন্টা কয়েক জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই তীব্র গরমের কারণে খেটে খাওয়া মানুষ না পাচ্ছে বাইরে যেতে, না পাচ্ছে খেতে ঘরে। গরমের বাতাসে শান্তি নেই, গাছের তলায় থেকেও শান্তি নেই। চুয়াডাঙ্গার খবর জানবো, সহকর্মী জিসান আহমেদ যোগ দেবেন। জিসান, চুয়াডাঙ্গাতে খেটে খাওয়া মানুষরা কি বলছেন? আরো 72 ঘন্টা তো এই তাপপ্রবাহ থাকবে, কি বলছেন তারা? বিকেল হয়েছে কিন্তু গরমের যে তীব্রতা, রোদের যে প্রখরতা একেবারেই কমেনি। সেই দুপুরের যেরকম আবহাওয়া ছিল, যেরকম আবহ ছিল, এখনো কিন্তু ঠিক সেরকমই। বেলা গড়ালেও যে সূর্য ডুবছে, তারপরেও কিন্তু আসলে রাতের বেলা তো তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকছে। সব মিলিয়ে আসলে চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষদের সাথে আমরা সারাদিনই আজ কথা বলছিলাম। তারা কিন্তু তাদের কষ্টের কথা, দুর্ভোগের কথা আমাদেরকে জানাচ্ছিল। আবহাওয়া অফিসের যে নতুন পূর্বাভাস, আগামী 72 ঘন্টায় এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে আসলে সাধারণ মানুষ আরও চিন্তায় পড়েছে, যেহেতু অনেকেই কিন্তু এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছে। কেননা টানা 3 দিন তারা এই বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করছে। এই 3 দিন পরে আরও 3 দিন যদি এরকম পরিস্থিতি অব্যাহত থাকে, সেক্ষেত্রে আসলে তারা দুশ্চিন্তার ভাঁজ দেখা গেছে অনেকের কপালেই। কেননা তারা আসলে অনেক সময় কাজ পাবে কিনা, এটাও কিন্তু আসলে একটি বড় প্রশ্ন হয়ে গেছে। যারা কাজে বেরোচ্ছে এই গরম উপেক্ষা করেও, তারা কিন্তু আসলে কাজ পাচ্ছেন না। যারা কাজ পাচ্ছেন তারাও কিন্তু আসলে এই তীব্র গরমে অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ছেন, কাহিল হয়ে পড়ছেন। ফলে শহরের মধ্যে যেই গাছগুলো রয়েছে, ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে, সেই গাছের নিচে অনেকেই কিন্তু বিশ্রাম নিচ্ছেন। একই সাথে কিন্তু আসলে যেসব বৃদ্ধ এবং শিশু রয়েছে, তারাও কিন্তু নানা ধরনের গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। আবহাওয়া অফিসের পূর্বাভাস যেটি বলছে, আমরা দুপুরের যেই তাপমাত্রা জানতে পেরেছি যে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু আসলে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, যেটি 42 ডিগ্রি, এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা এরকম থাকতে পারে। ধন্যবাদ আপনাকে জিসান। রাজশাহীতে প্রতি বছরই গরমে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর পেরিয়ে যাচ্ছে।
গবেষকরা জানিয়েছেন ভৌগোলিক কারণে এবারের গরমের তীব্রতা হবে দীর্ঘমেয়াদী, ফলে ভোগান্তি বাড়বে জনজীবনে। তাপমাত্রার পারদ চোট চড়িয়ে উঠেছে 40-এ। তীব্র গরমে তাই যে যার মতো খোঁজ করছে একটু প্রশান্তির। আমাদের রাজশাহীতে আসলে এই জায়গাতে গাছপালা কম, এই জন্য প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমে তো আবহাওয়ার যে পরিস্থিতি তা গোসল করে খুব ভালোই লাগছে আমাদের। অতিরিক্ত গরম এবং আমিও সারাদিন এতে সিটে বসে কাজ করি করে কেবল হাত মুখ ধুলাম, গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছি। আবহাওয়া অফিসের তথ্য মতে এই মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল 30%। এমন তীব্র গরমে তাই হাঁসফাঁস অবস্থা মানুষের। প্রচণ্ড রোদ, ঘন ঘন পানি খাওয়া হচ্ছে, মনে হয় সহ্য হচ্ছে না গরমে। গরম সহ্য করা পারতেছি না, প্রচুর পরিমাণ গরম। যাত্রী তো নাই ভাই, রোদের মধ্যে যাত্রী থাকে, যাত্রী তো খুবই কম। আমাদের সমস্যা যে রোদ, তাপমাত্রা বেশি, ভাড়া ভুড্ডি কম। রোদ গরমে সব বাড়ি চলে গেছে, সন্ধ্যাবেলাতে হবে লোক। আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি পেরিয়েছিল 1972 সালে। এরপর 2005 সালের পর বিভিন্ন সময় তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁলেও অন্য বছরগুলোতে তা 40-এর মধ্যেই সীমিত ছিল। তবে 2023 সাল থেকে প্রতি বছরই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। পরিবেশবিদরা বলছেন ভৌগোলিক কারণে এবছর তীব্র গরমের স্থায়িত্ব কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। বাংলাদেশে যদি এই ন্যাচারাল ফেনোমেননের জন্য যদি বৃষ্টিপাত যদি দেরিতে আসে, মৌসুমি বায়ু দেরিতে আসে, তাহলে গরমের প্রভাবটা বাড়বে এবং লম্বা সময় ধরে চলবে। এই গবেষক বলছেন স্থানীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা না গেলে তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ফসল চাষের ধরনও প্রাণ প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ব্রাহ্মণবাড়িয়ায় গত রাত থেকে আজ পর্যন্ত 3 ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে 8 ঘন্টা ব্যবধানে একই স্থানে 2টি ট্রেনের লাইনচ্যুতি হয়। এতে প্রায় 12 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। দুপুরে আখাউড়ায় মালবাহী আরেকটি ট্রেন লাইনচ্যুত হলেও স্বাভাবিক আছে চলাচল। এদিকে ফরিদপুরের ভাঙায় ভুল সিগন্যালের কারণে শুক্রবার রাতে লাইনচ্যুত ট্রেন এখনও উদ্ধার করা হয়নি। প্রায় 15 ঘন্টা পর বেলা 2:30 থেকে একটি লাইনে চলছে ট্রেন। বাতিল করা হয়েছে সব ট্রেনের শিডিউল। লাইনচ্যুত ট্রেন উদ্ধারের ঘণ্টাও পেরোয়নি, মেরামতকারীদের সামনেই ঘটল অপর একটি ট্রেনের লাইনচ্যুতি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় আউটার স্টেশন এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। একই স্থানে শুক্রবার রাত 9টায় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেন। পার্শ্ববর্তী চট্টগ্রামগামী লাইনে বগি উল্টে পড়ে রাত থেকেই বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে রেল চলাচল। সারা রাত এই ট্রেনে বসে কিনছে। গরমের মধ্যে যে সমস্যা হচ্ছে, সবারই সমস্যা হচ্ছে। এখানে একটা পড়ে গেছে কন্টেইনার, ওখানে আমরা রাতে দূরে আসছে, খবর পাই, কাজ করছি সারা রাত্র, ওইটা উদ্ধার করে লাইন ফিট দিচ্ছি। এখন ভোরবেলাতে আবার এই গাড়িটা আবার পড়ে গেছে। 2 মাস আগে এমনটা হয়েছে, আসলে এটা খতিয়ে দেখা দরকার যে ওনাকে কিন্তু ঘটনাকে কি জন্য ঘটতেছে ভালো করে সংস্কার করা দরকার। সকাল 10:30টার দিকে দ্বিতীয় দফায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জংশনে। ফলে রেল চলাচল স্বাভাবিক হয় আবারও। সরকারি চাকরিজীবী আর কোনো টেনশন নাই তো, বেতন ভাতা পা। যখন ঘটনা ঘটে তখন এটা বদলে তাই, ক্লিপ বদলে তাই, ওই কোন হান্দা ফাটছে, কোন হান্দা কি করছে। যদি প্রথম থেকে দেশের প্রতি মায়া থাকতো, জনগণের প্রতি মায়া থাকতো, দায়িত্বের প্রতি মায়া থাকতো, কাজের প্রতি মায়া থাকতো, তাহলে আয়েসেরা আগেই দেখলে কোন হান্দা ক্লিপ নাই, কোন হান্দা ভাঙে গেছে। ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করতেছে, ট্রেন বিপর্যয় হয়েছে, শিডিউল বিপর্যয় হয়ে আছে, যা কিছু সময় লাগবে কিছু কাটে উঠতে। এদিকে ফরিদপুরের ভাঙায় পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে লাইনচ্যুত হয়েছে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের 2টি বগি। রাত 9টায় ভাঙা জংশনের কিছু দূরে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে পড়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল। লাইনম্যানের কারণে সে ভুল সিগন্যাল দিছে, অন্য রুটে চলে গেছে রেল,
অল্পের জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। খুলনা থেকে 2টা রিলিফ ট্রেন আসছে, আমাদের পয়েন্ট ক্রস সেট হয়েছে, গাড়ি ঢুকে অল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্য শেষ হয়ে যাবে। এই ঘটনায় লাইনম্যানকে বরখাস্তের পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ওয়াগন। বেলা 2টার দিকে রেল স্টেশনে এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানিয়েছে চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল তেলবাহী ওয়াগনটি। শ্রীমঙ্গল স্টেশনে তেল নামিয়ে রওনা হওয়ার সময় হঠাৎ লাইনচ্যুত হয় ইঞ্জিন, আর বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তেলবাহী ওয়াগন উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে রেলওয়ে। মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর পর সেই পরিবারে জন্ম নিয়েছে এক নবজাতক পুত্র সন্তান। বাবার আদর থেকে বঞ্চিত এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে তার স্বজনরা। কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান, কিন্তু নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের বদলে বিষাদের ছায়া। পৃথিবীতে আসা এই নবজাতকই এখন সড়ক নৈরাজ্যের জলজ্যান্ত সাক্ষী। বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা, মা, বোন সহ স্বজনদের নিয়ে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমাম বিল্লাল ফকির। পথে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাকা পাঞ্চার হলে মেরামতের সময় অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। মারা যান বিল্লাল ফকির সহ তার বাবা, মা, বোন ও অ্যাম্বুলেন্স চালক। মায়ের পর আল্লাহ একটু পোলা দিবে, এই পোলার খুশিতে সিজার করতে যাইয়া হারা 4 জন শহীদ। আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে ওরে, ও হয়তো দুনিয়ায় আসছে ঠিকই, ওর আত্মীয় স্বজন, বাবা, ওর দাদা দাদি বা ওর ফুপু কাউকেও দেখলো না, ওর গার্জিয়ানকে ও দেখলো না, বা ওকেও ওর গার্জিয়ানরা কেউ দেখতে পারলো না। ভাগ্যগুণে বেঁচে ফেরা বিল্লালের প্রসূতি স্ত্রীর কোলজুড়ে এসেছে নবজাতক, কিন্তু পরিবারের শোকের সাথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যে লোকটার মহিলারা রেখে গেছে, দেখা যায় তার 3টা মেয়ে আছে আর একটা ছেলে সন্তান আল্লাহ দিচ্ছে, মানে 4টা বাচ্চা নিয়ে তার আর মরাঙ্গি ফ্যামিলিতে হাল ধরার মতো কেউ নাই। আর আপনারা দোয়া করবেন এই শিশুটা যেন সুন্দরভাবে মানুষের মতো মানুষ হতে পারে। সরকারের কাছে আমার একটা আবেদন, এদের যে আর বাকি লোক রয়ে গেল তাকে দেখার মতো আর লোকটাই আল্লাহ ছাড়া। যদি সরকারের কোনো অবস্থা থাকে তাদের আর্থিক সহায়তা একটু কামনা করে, এই আমাদের দাবি। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি স্বজনদের। জারিন অর্নি, যমুনা নিউজ। গাজীপুরের শিক্ষার্থী সিয়াম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় জড়ো হন তার সহপাঠী আর এলাকাবাসী। তারা প্রায় 2.5 ঘন্টা অবরোধ করে রাখে মহাসড়ক। ভাঙচুর করা হয় তাকুয়া পরিবহনের একটি বাস। পরে প্রশাসনের আশ্বাস সরে যায় আন্দোলনকারীরা। 8 মে হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে বাস থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে ফেলে দেয়া হয় এবং তাকে হত্যার অভিযোগ ওঠে। নাটোরের বড়াইগ্রামে একটি স্কুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জালিয়াতি করে গায়েবী নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ তুলেছেন চাকরি প্রত্যাশীরা। মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তার সহযোগীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বড়াইগ্রামের মৌখরা উচ্চ বিদ্যালয় গেল 9 এপ্রিল স্কুলের নিরাপত্তা কর্মী, অফিস সহকারী ও নৈশ প্রহরী পদে যোগ দেন 3 জন। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। 2023 সালের 25 সেপ্টেম্বর স্কুলটিতে প্রথম দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তবে নানা জটিলতায় তা স্থগিত হয়। পরের বছরের 4 আগস্ট 3 পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, তবে কবে সেই নিয়োগ পরীক্ষা হয়েছে তা জানে না আবেদনকারীরা। জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন তারা। বিষয়টি ইউনোকে জানিয়েছেন লিখিতভাবে। সার্কুলারে আমি আবেদন করেছিলাম, তো আমাকে কোনো পরীক্ষাতে আমাকে ডাকেনি। আর এখন শুনতেছি যে আবার নতুন করে সার্কুলার দিয়েছে এবং কি 3 জনকে নিয়েছে। 3টি পদে 30 থেকে 40 লক্ষ টাকার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এই নিয়োগে প্রধান শিক্ষক সহ যারা জড়িত, একটা উচ্চ মহল চক্র জড়িত আছে, তাদেরকে সঠিক তদন্তের মধ্যে খুঁজে বের করা দরকার। আমার ভাইস্তাক থেকে 14 লাখ টাকা দাবি করা হয়েছিল। আমি নিষেধ দেওয়ার পরে আর ভাইস্তা ওখানে অর্থ বিনিয়োগ করে নাই। পরবর্তীতে জানতে পারলাম যে 3 জন 40 লাখ টাকার মতন ওখানে দিয়ে ডোনেশন দিয়ে ঢুকিছে।
কবে এবং কোথায় হয়েছে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ছিল চাকরি পাওয়াদের কাছে। 23 সালের দিকে নিয়োগ আবেদন করেছিলাম, সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল পরীক্ষাতে। তো আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে আর কি আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমরা দিক দিয়ে ঠিক আছি, আমাদের এখন এটা কিভাবে কি করলো আমরা তো জানা নাই, আমরা তো সঠিকভাবে আসছি, সঠিকভাবে পরীক্ষার কেন্দ্রে ডাকা হয়েছে আমাদের। আগে বেতন হয় নাই, সেজন্য আমরা ভাবে আসি নাই, কিন্তু আমাদের নিয়োগ 1 বছর আগেই আর কি হয়েছে, 1.5 বছর আগে। নিয়োগে জালিয়াতির বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা। দাবি যথাযথ প্রক্রিয়াতেই হয়েছে সব। 9 তারিখে নিয়োগ দেওয়া হয়, 11 তারিখে ওরা যোগদান করেন। পরবর্তীতে আরেকটা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেটা হচ্ছে রাজনৈতিক চাপে। প্রাথমিকভাবে স্বাক্ষর জালিয়াতি ও গায়েবী নিয়োগ বোর্ডের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। মৌখাড়া হাই স্কুলের নিয়োগের বিষয়ে মানে আমি ছিলাম না, এখন যদি আমার স্বাক্ষর ওখানে কেউ শো করে তাহলে সেটা জাল স্বাক্ষর হবে। অসুস্থ ছিলাম, আমি শুয়ে ছিলাম, ওই নিয়োগ বোর্ড কে উপস্থিত ছিল আমি এটা জানি না। আমরা প্রমাণ পেয়েছি যে নিয়োগটি সম্পূর্ণ ভুয়া এবং আমরা সংশ্লিষ্ট যারা ছিল সেই সংশ্লিষ্ট সকলকে ফোন করেছি এবং প্রাথমিকভাবে তারা অস্বীকার করেছেন এবং তাদের যে সিগনেচার সেখানে আছে সেটি জাল বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। শেরপুরের ঝিনাইগাতি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1400 বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যাকুড়া সীমান্ত রাবার বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 1400 বোতল ভারতীয় মদ, যার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে জানিয়েছে পুলিশ। খুলনায় ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক মা। দুপুরে খালিশপুরের হাউজিং বাসিন্দা সত্তরোর্ধ জামিলা বেগমে হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার কন্যা। জানানো হয় স্বামীর রেখে যাওয়া সম্পত্তি 4 সন্তানকে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়েছে, তবে মেঝো ছেলে রাহাত আলী আরও সম্পদ দাবি করছে। ঘরের মালামাল নিয়ে যাওয়া সহ পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়েছেন। রাহাত মাদকাসক্তি এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে অভিযোগ করে তার মা। নগদ টাকা, স্বর্ণালংকার, ব্যবসায়িক বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করে এবং বাসার সামনে এসে বিভিন্ন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করে আমার জীবনযাপন অতিষ্ঠ করে তুলেছে। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। হাওড়াঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জের বিওসি ঘাটে বেড়েছে কর্মচাঞ্চল্য, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। হাওড় অঞ্চলে এখন বোরো ধান কাটা, মারাই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। পাকা ধান উঠছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিল আর হাওড় থেকে। শুকানোর পর মাঠ থেকে ধান চলে যাচ্ছে আশুগঞ্জ মোকামে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সহ বেশ কয়েকটি জেলার ধানও এই মোকামে নিয়ে আসছেন ব্যাপারীরা। প্রতিদিন হাতবদল হচ্ছে অন্তত 1 লাখ মন ধান। কৃষকদের অভিযোগ মোকামটি একেবারেই নিয়ন্ত্রণহীন, তাই বাম্পার ফলনের পরেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তারা। মোকাম কম দেখে ময়ালো কম, কিছুদিন আগে খুব কম পাইছে, আর বাজার কম, একসাথে ধান বেশি আয় পরে আর সস্তা ধরে ফা ভালো হইলো তো সব কিছুরই তো দাম বেশি, দামে তো আগে সব কিছু বনে না। এরপরও তো কৃষকের কইরা অভ্যাস, এটা করতেই হবে। কৃষক আটকে রাখার কারণ হইতেছে তারা এখন যে পরিমাণে ধান বেচতেছে, যে দরে ধান বেচতেছে তারা করতে হইতেছে না। আর যদি কিছুদিন পরে তারা রাখতে পারে, স্টকে রাখে, তারপর কিছুদিন পরে বেচে তারাকে একটা মানসম্মতভাবে বিক্রি পাইবে, দর পাইবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন বোরো ধান কাটা এখনো শেষ হয়নি। পুরোদমে মিল মালিকরা ধান কেনা শুরু করলে নিয়ন্ত্রণে আসবে বাজার। আমরা সংগ্রহ শুরু করেছি, চালও হচ্ছে সংগ্রহ শুরু করেছে। চুক্তি এখনো শেষ হয় নাই, চুক্তির মেয়াদ 15 মে পর্যন্ত। চুক্তি শেষ হলে তখন হয়তো বা পুরোদমে শুরু হবে আর কি। আচ্ছা, চুক্তির পার্সেন্টেজ এখন পর্যন্ত হয়ে গেছে তো প্রায় 70% হয়ে গেছে।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৭৬,৮০০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭,৬০০ মেট্রিক টন ধান কিনবে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।